চালু হয়ে গেছিল। নমস্কার, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সমস্ত সাংবাদিক সাথীদের এবং রাজ্যের মানুষকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা দেখেছেন যে গত ৫ তারিখে মাননীয় সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের যে রায় ছিল, যেখানে বলা ছিল যে ১/৪/২০০৮ থেকে ৩১/১২/২০১৯ পর্যন্ত সময়কালের যে বকেয়া মহার্ঘ ভাতা, পঞ্চম বেতন কমিশন অর্থাৎ রূপা ২০০৯-এর যে বকেয়া মহার্ঘ ভাতা, সেই বকেয়া মহার্ঘ ভাতার 25% ইমিডিয়েটলি মেটাতে হবে কাদের? টু দ্য এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা তারপরে দেখতে পেলাম মুখ্যমন্ত্রী সেটাকে সাবজুডিস বললেন, বলে পরে সেখান থেকে এড়িয়ে যেতে চাইলেন। আমরা এটাও দেখলাম যে সেই রায়কে মডিফাই করানোর জন্য তারা চেষ্টা করলেন একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে, যাতে করে এটা শুধুমাত্র গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যারা এমপ্লয়ি, ডিরেক্ট এমপ্লয়ি, তাদের জন্য শুধুমাত্র কার্যকর করানো যায়। তারপরে তারা আবার রিভিউ পিটিশনও করলেন। ধারাবাহিক আন্দোলন হলো। সংগ্রামী যৌথ মঞ্চ প্রথমে নামলেন ৮ তারিখে, তারপরে একসাথে দল বেঁধে নামা হলো। সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদের সাথে যৌথভাবে নামলাম আমরা। ২৬ তারিখে ৪ ঘন্টা কলকাতা অবরুদ্ধ থাকলো। ১৩ তারিখে গোটা রাজ্য জুড়ে সর্বাত্মক ধর্মঘট দেখলো রাজ্যবাসী সমস্ত সরকারি ক্ষেত্রগুলোতে। এই চাপে পড়ে উনি তড়িঘড়ি ঘোষণা করলেন যে সকল স্তরের কর্মচারী তারা হচ্ছেন বকেয়া পাবেন। এই বকেয়া মেটাতে গিয়ে যে নোটিফিকেশন এলো, আমরা সেখানে দেখলাম যে সেই নোটিফিকেশন যেটা দেওয়া হয়েছে সেটা কর্মচারী সমাজের সামনে আবার নতুন করে গাজর ঝুলিয়ে দেওয়া হলো। যে বকেয়া প্রায় 18 বছর পরে সরকার মেটাচ্ছে, সেই মেটানোর বকেয়ার বলছেন যে তারা পিএফ এ দেবেন এবং পিএফ এ 2 বছরের জন্য লক ইন পিরিয়ড থাকবে। আমরা লড়াইটা লড়ছি যাতে করে এই টাকাটা আসে এবং পশ্চিমবঙ্গের অচল হয়ে পড়া মার্কেটটা কিছুটা হলেও সচল হয়। ব্যবসায়ীদের অবস্থা খারাপ। এই টাকাটা যদি মার্কেটে আসতো তাহলে মার্কেটটা কিছুটা সচল হতো বলে মনে করছি। এবং আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের রায়টাকে প্রত্যেক মুহূর্তে সেখানে অবমাননা করাই হয়েছে। তারা আলাদা করে সিদ্ধান্ত নিলেন যে ১/১/২০১৬ থেকে ৩১/১২/২০১৯ পর্যন্ত সময়কালের মধ্যে যে বকেয়া, সেটাকে 2টো কিস্তিতে মেটানো হবে। একটা কিস্তি ৩১শে মার্চের মধ্যে, আর বাকি কিস্তিটা সেপ্টেম্বরে গিয়ে তারা ঠিক করবেন। আর বাকি বিষয়টার বিষয়ে কোনো রকম কোনো স্বচ্ছতা কিছু নেই। আমরা এই বিষয়ে বলতে চাইছি যেটা পরিষ্কার করে, এবং সেটা ওয়ার্নিংও সরকারের কাছে, যে আপনি যে কাজটা করেছেন পূর্বে সুপ্রিম কোর্টে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে এবং রিভিউ পিটিশন করে, তারপরে এই যে নোটিফিকেশন জারি করলেন, এই দুটোই হচ্ছে সম্পূর্ণ পরস্পর বিরোধী। আমরা আপনাকে 1 সপ্তাহের সময় বেঁধে দিলাম। এই 1 সপ্তাহের মধ্যে যদি ওই মডিফিকেশন অ্যাপ্লিকেশন এবং রিভিউ পিটিশনকে উইথড্র করা না হয়, এবং এই 1 সপ্তাহের মধ্যেই গ্রান্ট ইন এড খাতে, অর্থাৎ সরকার পোষিত ক্ষেত্রগুলোতে যেসব কর্মচারীরা আছেন, বলেছেন যে কনসিডারেশন ফর সাম টাইমস, এদের অর্ডারটাকে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বের করতে হবে 1 সপ্তাহের মধ্যে। এটা যদি না হয়, আন্দোলন যেমন হবে, এই আন্দোলনের, এই যে চলমান আন্দোলন, সেই চলমান আন্দোলনের অন্য একটা রূপ আমরা এবার তুলে ধরবো। সেটা হলো, এই রাজ্যের 10 লক্ষ কর্মচারী পেনশনারকে আমরা রাস্তায় নামাবো, বাড়িতে বাড়িতে যাবেন। বিগত 15 বছর ধরে যে সিন্ডিকেট আপনি রাজ্য জুড়ে চালাচ্ছেন এবং এই রাজ্যের মানুষের মৌলিক অধিকারগুলোকে কিভাবে হরণ করছেন, সেই কথাগুলো আমরা বাড়িতে বাড়িতে গিয়ে পরে বলবো যে এই সরকারটাকে পাল্টান। কাকে নিয়ে আসবেন সেটা আপনারা ঠিক করুন, কিন্তু এই সরকারটাকে পাল্টান। আপনি যদি সেগুলোর মুখোমুখি হতে না চান, তাহলে 1 সপ্তাহের মধ্যে আমাদের যে সময়সীমা দিয়েছি তার মধ্যে কার্যকলাপ করুন, পদক্ষেপ। আর যদি না করেন, ওই এমএ অ্যাপ্লিকেশনকে যেমন আমরা আইনিগতভাবে বুঝে নেব, রাস্তার আন্দোলন দিয়ে আপনার পায়ের তলার যে নরম মাটিটা তৈরি হয়েছে সেটাকে আরো নরম করার দায়িত্ব আমরা নিচ্ছি। আমাদের সাথে অর্জুনদা আছেন, অর্জুনদা বলবেন। কিন্তু আমরা সাথে এটাও বলে দিতে চাই যে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি যে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। এই নোটিফিকেশনের প্রথমেই দেখুন লিখে দেওয়া আছে যে তারা সুপ্রিম কোর্টের রায়টাকে কমপ্লাই করছে। এই রায়টাকে কমপ্লাই কিন্তু এমনিতে করেনি। সুপ্রিম কোর্টের চাপ, একদিকে আন্দোলনের চাপ, এই দ্বৈত চাপের ফলে তিনি নতি স্বীকার করেছেন, সদিচ্ছাই কিছু করেননি।
হ্যাঁ, কিছু পান বা না পান, আমরা এটাতেই খুশি যে ওনার অহংকারের যে প্রাসাদ ছিল সেই প্রাসাদটাকে আমরা কর্মচারীরা ভেঙে চুরমার করে দিতে পেরেছি, মাথাটা নত করতে হয়েছে। বাকি যে অধিকার আছে সেগুলোকে আমরা কড়াই গন্ডায় বুঝে নেওয়ার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। এবং তারই সাথে বর্তমান রূপার যে বকেয়া 40% এবং শূন্য পদগুলোতে নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, এই যে বিষয়গুলো আমাদের আছে, সেই সমস্ত বিষয় নিয়েও ভবিষ্যতে যে লড়াই, সেই লড়াই আমাদের জারি থাকবে। এবং এই ভোটের মুখে আমরা এই 1 সপ্তাহের সময়সীমা দিলাম, এই সময়সীমার মধ্যে যদি সদর্থক কার্যকর ভূমিকা তারা যদি গ্রহণ না করেন, তাহলে আমরা আমাদের অ্যাকশন দেখাবো। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন সরকারের বিরুদ্ধে যে অবশ্যই। প্রচার করে নিয়ে যাবে হ্যাঁ, না, পার্টির প্রচারের সাথে এটার একটা তফাৎ থাকবে। আমাদের প্রচারটার সীমাবদ্ধতা থাকবে এই রাজ্যের প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি, এই রাজ্যের রাজ্য সরকারের যে কার্যকলাপ, যে কার্যকলাপের ফলে মানুষের মৌলিক অধিকারগুলো কে হরণ করা হয়েছে, আমাদের প্রচারটা তার মধ্যে সীমাবদ্ধ থাকবে। দলীয় রাজনীতির প্রচারের সাথে আমাদের প্রচারটাকে মিলিয়ে ফেলবেন না। মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে প্রথমে যে বিবৃতি দিয়েছিলেন, তখনও অবধি আমরা সরকারি কর্মচারীরা, শিক্ষকেরা এবং সংগ্রামী যৌথ মঞ্চ সংগঠন হিসাবে আমরা কিন্তু কোনো জয়ের উল্লাস দেখাইনি। তার কারণ আমাদের স্থির বিশ্বাস ছিল যে ফিনান্স নোটিফিকেশন যখন বেরোবে, তার মধ্যে থেকে ওনার যে জালিয়াতি এবং ওনার যে তঞ্চকতা সেটি প্রকাশিত হবে। ফিনান্সের যে নোটিশ বেরিয়েছে তার মধ্যে দিয়ে আমাদের সন্দেহ সঠিক প্রমাণিত হয়েছে। আর অন্য সব কিছু ছেড়ে দিলাম, 2008 এবং 2019 এই যে পর্যায়কালটার যে টাকাটা মহার্ঘ ভাতা হিসাবে আমাদের প্রাপ্য ছিল, সেই টাকাটা যদি হাতে হাতেও 2026-এ দেওয়া হতো পুরোটাই, তাহলেও মূল্যবৃদ্ধির সাপেক্ষে টাকার যে অবক্ষয় ঘটে, আমাদের যেটা প্রাপ্য ওই পর্যায়ে 8 থেকে 19, সেই টাকাটা কিন্তু তার সেই বাইং পাওয়ারটা কিন্তু আমরা 2026-এ এসে পেতাম। এইবার এরও একটা অংশ 2016 থেকে 2019 দুটো কিস্তিতে দেওয়া হবে এবং যারা কর্মরত আছেন তাদের 2 বছরের লক ইন পিরিয়ড হবে, মানে 2028-এর আগে তারা ওই আংশিক খর্বিত পর্যায়ের অর্থটিকেও হাতে পাবেন না। এর থেকে বড় তঞ্চকতা, এর থেকে কর্মচারীর সাথে বিশ্বাসঘাতকতা আর অন্য কিছু হতে পারে না। এর জবাব সংগ্রামী যৌথ মঞ্চ এবং কর্মচারীরা, শিক্ষকেরা একসাথে মিলে দলমত নির্বিশেষে এই সরকারকে দেবে। এবং এর মধ্যে দিয়ে শুধুমাত্র যে সরকারি কর্মচারী বঞ্চিত হচ্ছে এমনটা নয়। আপনারা জানেন যে সরকার হলো আদর্শ নিয়োগকর্তা। এই আদর্শ নিয়োগকর্তা তার নিজের কর্মচারী শ্রমিককে যেভাবে বেতন ভাতা দেন, বেসরকারি ক্ষেত্রের মালিকেরাও অনেকটাই বাধ্য হয়ে থাকে এবং সরকারেরও এটা দায় যে বেসরকারি ক্ষেত্রে শ্রমিক কর্মচারীদেরও সরকারি যে বেতন ভাতা তার যে ক্রম সেটিকে অনুসরণ করার। তো সরকারি যদি এভাবে কর্মচারীকে এবং তার অধীনস্থ শিক্ষক, তার অধীনস্থ যারা অস্থায়ী কর্মচারী আছেন, এদের সবাইকে এভাবে বঞ্চনা করেন, এভাবে বঞ্চিত করেন, তাহলে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের মালিকদের কাছে একটা বার্তা পৌঁছে যায় যে তারাও তাদের শ্রমিককে অনুরূপভাবে বঞ্চনা করতে পারে। তাই সরকারের এই প্রবঞ্চনা, মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘ টালবাহানা প্রবঞ্চনার পরেও এই যে নোটিশ বেরোলো, এটি সার্বিকভাবে পশ্চিমবঙ্গের শ্রমিক শ্রেণীকে আঘাত করলো, শুধু সরকারি কর্মচারীদের, শিক্ষকদের নয়। এবং আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সামগ্রিকভাবে শ্রমজীবী মানুষের কাছে আবেদন করছি, এই সরকারের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে
এই সরকারকে আক্রমণ করুন, প্রত্যাঘাত করুন। তা না হলে আমাদের বাঁচার রাস্তা থাকবে না। এবং প্রত্যাঘাত করলে কি হয়, ঐক্যবদ্ধভাবে প্রত্যাঘাত করলে কি হয়, শিক্ষক, সরকারি কর্মচারীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যে মুখ্যমন্ত্রী চরম ঔদ্ধত্যের সঙ্গে আমাদেরকে সারমেয় বলে অপমান করেছিলেন, যিনি বলেছিলেন প্রাণ থাকতে মহার্ঘ ভাতা দেব না, তাকে মাথা নত করে অন্তত এইটাকে স্বীকার করতে হলো যে মহার্ঘ ভাতা তাকে দিতে হবে। মহার্ঘ ভাতা কারো দয়ার দান নয়, মহার্ঘ ভাতা কর্মচারীর লিগালি এনফোর্সেবল রাইট, তার আইনসম্মত অধিকার। অর্জুন সেনগুপ্ত, কলকাতা জেলার কনভেনার, সংগ্রামী যৌথ। আমি 1 মিনিট ভাস্করবাবুর কথাকেই আর একটু ব্যাখ্যা করে বলতে চাইছি। যে মুখ্যমন্ত্রী, তার যে টুইট, আমরা 13 তারিখ ধর্মঘট করলাম, আর 15 তারিখে ঠিক নির্বাচন ঘোষণার আগে যে টুইট, সেই টুইটে উনি সমস্ত কর্মচারীর কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, সেখানে কিন্তু তার আগে উনি যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছেন, সেখানে গভর্নমেন্ট সার্ভিস এবং মূলত শিক্ষক এবং পৌরসভা পঞ্চায়েতকে আলাদা করতে চেয়েছিলেন। উনি যে টুইট করেছেন সেখানে সমস্ত কর্মচারী 10 লক্ষ হয়, আর উনি ওখানে লিখেছিলেন 3,17,000। তাহলে এই যে বিভক্ত করার চেষ্টা করেছেন, তাহলে উনি যে এখন পরে যে টুইটটা করলেন 10 লক্ষ সমস্ত কর্মচারী, তাহলে তিনি আগেরটা ভুল করেছেন। তাহলে আগেরটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন বা রিভিউ কেন উনি উইথড্র করবেন না? উনি যে ভাস্করবাবু যে 1 সপ্তাহ সময় দিয়েছে, ওনার কথাতেই তো 1 সপ্তাহের মধ্যে উইথড্র করা উচিত। এই জায়গাটায় আমার বক্তব্য যে উনি কর্মচারীদের এবং এই যে কর্মচারীদের যে ভাগ করতে চেয়েছেন, শিক্ষক এবং সরকারি কর্মচারী, এই যে ভাগ করতে, সেই জায়গায় উনি ব্যর্থ হলেন। কারণ আমাদের ঐক্যবদ্ধ একটা আন্দোলন, ঐক্যবদ্ধ ধর্মঘট। আপনারা জানেন না, যা ধর্মঘট হয়েছে অনেক জায়গায় হয়তো দেখেছেন যে কলেজ চলেছে, কিন্তু একজন শিক্ষকও সই করেনি সেদিন, একজনও সই করেনি। হ্যাঁ, হয়তো পরীক্ষা বা কোনো একটা এমার্জেন্সি কারণে তারা গেছে, সেই কলেজ চলেছে, সেই বার্তা কিন্তু মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছেছে। যার ফলে এই যে টুইট, যে তার পায়ের তলায় মাটি সরে যাচ্ছে, এবং সেই মাটি সরানোর কাজ কিন্তু যদি 1 সপ্তাহের মধ্যে না হয়, ভাস্করবাবুর কথা অনুসারে আমরা কিন্তু সেটা করব। আপনি যেটা বলছিলেন যে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন, আরেকবার যদি বিষয়টা কেন করবেন এবং কি কোনটা জানাবেন মানুষকে, আরেকবার। সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে এই রাজ্যের সমস্ত স্তরের কর্মচারী, এমপ্লয়িজ অব দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তাদের যে বকেয়া মহার্ঘ ভাতা, সেই বকেয়া মহার্ঘ ভাতার 25% ইমিডিয়েটলি মেটাতে হবে। বাকি বকেয়ার যে অংশ, তার যে প্রথম ইনস্টলমেন্ট, যেটা ইন্দু মালহোত্রা কমিটি ঠিক করে দেবে, সেটাকে 31শে মার্চের মধ্যে মেটাতে হবে। আমরা দেখলাম যে গতকালকে ফিনান্সের যে অর্ডার এসেছে, সেই অর্ডারে এখন শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য এসেছে, বাকিটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। বলেছে যে কনসিডারেশন ফর সাম টাইম, আন্ডার কনসিডারেশন ফর সাম টাইম। এটা বলতে উনি কি বোঝাতে চেয়েছেন? উনি যদি মনে করে থাকেন এই কনসিডারেশনের গাজর ঝুলিয়ে উনি ভোট বৈতরণী পেরোবেন, আমরা সেটা হতে দেব না। আমরা ঐক্যবদ্ধ আছি, সমস্ত মঞ্চই ঐক্যবদ্ধ আছে, সমস্ত কর্মচারীরা ঐক্যবদ্ধ আছেন। যদি দরকার পড়ে 1 সপ্তাহের সময় দিয়ে সীমা আমরা বেঁধে দিয়েছি। উনি এর পূর্বে সুপ্রিম কোর্টের রায়কে মানেননি, মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছেন, রিভিউ পিটিশন ফাইল করে রেখেছেন। আমরা চাইছি এবং আমরা সরকারকে 1 সপ্তাহের সময়সীমা বেঁধে দিচ্ছি। এই 1 সপ্তাহের সময়সীমার মধ্যে ওনাকে ওই মডিফিকেশন অ্যাপ্লিকেশন এবং রিভিউ পিটিশন সুপ্রিম কোর্ট থেকে উইথড্র করতে হবে। এবং 1 সপ্তাহের মধ্যেই, গতকালকে যে বেরিয়েছে তার 1 সপ্তাহের মধ্যেই সমস্ত ডিপার্টমেন্ট যাদের যাদের ম্যাচিং অর্ডার বেরোনোর কথা, তাদের ম্যাচিং অর্ডার যদি না বেরোয়, তাহলে আগামী আন্দোলনের যেমন ঘোষণা হবে, ঠিক একই সাথে কর্মচারীরা পথে নামবেন। এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই সরকারের যে কার্যকলাপ, আমাদের রাজ্যের সাধারণ মানুষ, ধরুন একজন ছাত্র, সে উপযুক্ত পরিকাঠামো পাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানে, একজন যুবক শিক্ষিত হয়ে বসে আছে, চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, দীর্ঘ 15 বছর ধরে কোনো পরীক্ষা নেই। একজন মানুষ, সে চিকিৎসা করাতে যাচ্ছেন, সরকারি জায়গাতে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে রেখেছেন, সেই স্বাস্থ্যসাথী কার্ডে গুটি কয়েক রোগের চিকিৎসা ছাড়া কোনো সুবিধা নেই। এই যে কথাগুলো, তার কারণটা কি, কোন জায়গা থেকে ওটা হচ্ছে?
আর স্থায়ী পদগুলো 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে, সেখানে নিয়োগ নেই, অস্থায়ী কর্মচারীদেরকে প্রায় বেগার খাটানোর মতো করে খাটানো হচ্ছে। এই সমস্ত কথাগুলো এবং তারপরে কাটমানি সিন্ডিকেট, এটা কিভাবে আমাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করছে, এই সমস্ত কথাগুলোকে আমরা রাজ্যের মানুষের কাছে বাড়িতে বাড়িতে গিয়ে রাখবো। এবং একটাই আবেদন থাকবে যে এই সরকারকে বিসর্জন দিন, নবান্নটা গঙ্গার পাড় থেকে খুব বেশি দূরে নয়, একটু ঠেলে ওখান থেকে নামিয়ে নিয়ে এসে গঙ্গার জলে ভাসায়, বঙ্গোপসাগরে ভেসে যাক, নতুন আসুক। যে এই সমস্ত বিষয়গুলোকে ঠিক করতে পারবেন তারা আসুন, তাকে মানুষ, রাজ্যের মানুষ যাকে ঠিক করবে তাকে নিয়ে আমরা খুশি থাকবো। তারিখটা যদি মেনশন করেন, এক সপ্তাহ বলছে তারিখটা আজ থেকে 1 সপ্তাহ, আজকে হচ্ছে 17 তারিখ, 24 তারিখ পর্যন্ত, 24 তারিখের মধ্যে তাদেরকে করতে হবে। অন্যথায় 24 তারিখের পরে আবার আমরা প্রেস কনফারেন্স করে আমাদের আগামী আন্দোলনের যেমন ঘোষণা হবে এবং বাড়িতে বাড়িতে যাওয়ার প্রস্তুতিও শুরু হয়ে যাবে। একদম, এটা তো মমতা ব্যানার্জি আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা বলছি তো, যে সরকার কর্মচারীদের দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। আমাদের ভোটের সময় এটা মনে পড়ে গেছে। ধন্যবাদ সবাইকে।